ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণেই বিদ্যুৎ খাতে সংকট, বাড়তি বিলের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। নবায়নযোগ্য উৎস বাড়িয়ে আমদানি চাপ কমাতে চায় সরকার। কিছু কিছু করণিক ভুল আমরা শনাক্ত করেছি এবং সেগুলোর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে যথাযথ প্রতিকার করা হয়েছে। আলোচনায় চুক্তির ত্রুটিগুলো তুলে ধরছি এবং এর মাধ্যমে আমরা কিছু কিছু করে ট্যারিফ রিভাইজ করছি। সোলারের যে 10,000 মেগাওয়াটের কথা আমরা বলেছি, যদি আমরা করতে পারি 5 বছরে, তাহলে বাংলাদেশে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। সংকটে আশার আলো, স্থলভাগে সর্বোচ্চ গভীর 4টি কূপ খননের উদ্যোগ, মিলতে পারে 4 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। ডিপ ড্রিলিং হচ্ছে, যেটা আগে কখনোই হয় না। এগুলো খুবই ভালো, এগুলো চালিয়ে যেতে হবে, এগুলোর টাকার যেন ঘাটতি না হয়। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ, ঢাকায় আসতে চান যুবরাজ সালমানও। তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র হস্তান্তর রাষ্ট্রদূতের। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপির পদযাত্রা শুরু, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব সরকারের, ঐক্য অটুট রাখায় জোর বিশ্লেষকের। টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় 2টি ক্যাম্পে পাহাড় ধস, প্রাণ গেল 7 রোহিঙ্গা সহ 9 জনের। বান্দরবানের থানচিতে আটকা শতাধিক পর্যটক, ভ্রমণে না যাওয়ার পরামর্শ। শেষ বিদায়ে ভালোবাসায় সিক্ত আয়াতুল্লাহ আলী খামেনি, 10 কিলোমিটার দীর্ঘ শোক মিছিল। মরদেহ আজাদি স্কোয়ারে, বন্ধ তেহরানের আকাশ সীমা। ভাইকিংস দাপটে থামল সাম্বার ছন্দ, হল্যান্ড নৈপুণ্যে ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে। অবসরে নেইমার, রাতে রোনালদো ইয়ামাল দ্বৈরথ। বিদ্যুতের ভুতুড়ে বিলের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে করণিক ভুল পাওয়ার কথা স্বীকার করেছেন সচিব। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বিদ্যুৎ খাতের সংকটের জন্য আওয়ামী লীগ আমলের ভুল নীতিকে দায়ী করে প্রতিমন্ত্রী জানান, আগের চুক্তিগুলো পর্যালোচনা করছে সরকার। আর মন্ত্রী বলেন, নবায়নযোগ্য উৎস বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার। অস্বাভাবিক বিদ্যুৎ বিল, ঢাকার বাইরে লোডশেডিং সহ গ্রাহক ভোগান্তির নানা অভিযোগ সামনে আসছে গত কয়েকদিন ধরে। এমন পরিস্থিতিতে সোমবার গণমাধ্যমের মুখোমুখি বিদ্যুৎ খাতের নীতি নির্ধারকরা। ব্রিফিংয়ে সচিব জানান, অতিরিক্ত বিলের অভিযোগ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে বিদ্যুৎ বিভাগ। দাবি করেন, মিটারে ত্রুটি নয়, বরং বেশি ব্যবহার ও বিদ্যুতের দাম বাড়ার কারণেই আসছে বাড়তি বিল। শুধুমাত্র মিটারের ত্রুটি বা কোনো ভুতুড়ে বিল না, নতুন ট্যারিফ এর জন্য কিছুটা দায়ী বলে আমরা মনে করছি। বিদ্যুতের ব্যবহার বাড়াও এক অন্যতম কারণ। কতিপয় ক্ষেত্রে কিছু কিছু করণিক ভুল আমরা শনাক্ত করেছি এবং সেগুলোর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে যথাযথ প্রতিকার করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত সক্ষমতা, বড় অঙ্কের ক্যাপাসিটি চার্জ, অসম চুক্তি সহ আওয়ামী লীগ আমলের ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতে সংকট। আর এসব চুক্তির বিষয়ে বিএনপি সরকারের অবস্থান কি জানতে চাওয়া হয় ব্রিফিংয়ে। রাষ্ট্র যখন একটি চুক্তি করে, সভরেন এগ্রিমেন্ট, এখানে আপনার অনেকগুলো সীমাবদ্ধতা আছে। এগুলো বলা যত সহজ, কার্যকর করা ততটা সহজ না। আমরা তাদের সাথে আলোচনা করছি এবং আলোচনায় চুক্তির ত্রুটিগুলো তুলে ধরছি এবং এর মাধ্যমে আমরা কিছু কিছু করে ট্যারিফ রিভাইজ করছি। আমরা গত মাসেও আমাদের সেক্রেটারি মহোদয় বেশ কিছু ক্ষেত্রে আমরা ট্যারিফ রিভাইজ করেছি। এদিকে রাজধানীতে আরেক আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য উৎসে গুরুত্ব দিচ্ছে সরকার। সোলারের যে 10,000 মেগাওয়াটের কথা আমরা বলেছি, যেভাবে আমার কাছে ইনভেস্টাররা আসতেছে তাতে মনে হয় এটা পসিবল। আর এই 10,000 মেগাওয়াট যদি আমরা করতে পারি 5 বছরে, তাহলে বাংলাদেশে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। নীতি নির্ধারকরা বলছেন, গ্রাম শহর লোডশেডিং বৈষম্য কমাতে সচেষ্ট রয়েছে বিদ্যুৎ বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তিতাস 31-এর পর কুমিল্লায় আরও 3টি গভীর অনুসন্ধান কূপ খনন করতে যাচ্ছে জ্বালানি বিভাগ।
এই 4 কূপে প্রায় 4 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুদ রয়েছে। সংকটের মধ্যে গভীর কূপ খনন কার্যক্রমকে আশার আলো হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মানব ভূঁইয়া রবিনের আরও একটি রিপোর্ট। জ্বালানি সংকটের মধ্যে সম্ভাবনার হাতছানি। গ্যাসের খোঁজে চলছে গভীর অনুসন্ধান কার্যক্রম, যেখানে খনন কাজ চলবে মাটি থেকে 5,600 মিটার গভীর পর্যন্ত। আর এই মহাযজ্ঞ তিতাস গ্যাস ক্ষেত্রের 31 নম্বর কূপে, যেখানে থাকতে পারে 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ। দেশে স্থলভাগে এই তিতাস গ্যাস ক্ষেত্রে চলছে সবচেয়ে গভীরতায় গিয়ে অনুসন্ধান কার্যক্রম, যা জ্বালানি খাতের জন্য নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে। নীতি নির্ধারকরা বলছেন, একই পদ্ধতিতে একই গভীরতায় গিয়ে দেশে আরো কয়েকটি কূপ খননের লক্ষ্য ঠিক করা হয়েছে, যার মধ্য দিয়ে নতুন সম্ভাবনার আশায় জ্বালানি বিভাগ। প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, তিতাস 31 কূপ খননের পর একই রিগ বা খনন যন্ত্র যাবে কুমিল্লার বাখরাবাদে। সেখানে খনন কাজ চলবে 4,360 মিটার গভীরতায়। এরপর কুমিল্লার শ্রীকাইল ও পাবনার মোবারকপুরে কূপ খনন চলবে 6,000 মিটার গভীরতায়। জ্বালানি সিকিউরিটি এনশিওর করতে গেলে আপনাকে এই এক্সপ্লোরেশনে যেতেই হবে। পুরোপুরি আমদানি নির্ভর হয়ে থাকলে এরকম যুদ্ধ পরিস্থিতিতে কি হতে পারে, এটা আমরা এবার লক্ষ্য করেছি। জ্বালানি সংকটের মধ্যে গভীর অনুসন্ধান কূপ খনন কার্যক্রমকে আশার আলো হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারিগরি নানা চ্যালেঞ্জের বিষয়ে। হাই প্রেশার জোনে ডিলিং করাটা খুব ডিফিকাল্ট, এবং আমাদের দেশে এখন পর্যন্ত হাই প্রেশার জোন ক্রস করে কোনো ড্রিলিং কিন্তু হয়নি। ডিপ ড্রিলিং হচ্ছে, যেটা আগে কখনোই হয় নাই। এগুলো খুবই ভালো, এগুলো চালিয়ে যেতে হবে। এগুলার টাকার যেন ঘাটতি না হয়। দেশে সাধারণত কূপ খনন হয়ে থাকে 2,500 থেকে 4,000 মিটার গভীর পর্যন্ত। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ। নিজেও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের পর এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে গত মাসে মালয়েশিয়া ও চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার বন্ধু প্রতিম দেশ সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হলো সরকার প্রধানকে। সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। পরে সৌজন্য সাক্ষাতের বিষয়ে ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। His Excellency Mohammed bin Salman is also very much interested to visit Bangladesh at a convenient time. His Highness the Crown Prince of Saudi Arabia and extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. এদিকে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বরেই নতুন বই বিতরণের জন্য আগস্টের মধ্যে কার্যাদেশ দেওয়া হবে ছাপাখানাগুলোতে। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30 নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। আমাদের টেন্ডার প্রসিডিং চলছে এবং আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অফ আগস্টের ভিতরে সব দিয়ে দেবো, দেন দে উইল স্টার্ট প্রিন্টিং। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস IAPB এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, গ্রামীণ এলাকার শিশুদের চোখের জটিলতার চিকিৎসায় সরকারের নেওয়া পদক্ষেপে IAPB এর সহযোগিতা চাওয়া হয়েছে। স্কুলের শিশুদের অনেকে চশমার অভাবে সঠিকভাবে দেখতে পায় না, বিশেষ করে গ্রামে গঞ্জের শিশুরা। এতে তাদের পড়াশোনার যেমন ক্ষতি হয়, তারা পড়াশোনায় পিছিয়ে পড়েন এবং কাজকর্ম এবং শিশুর বিকাশে ক্ষতি হয়। তিনি বিশেষভাবে IAPBকে অনুরোধ করেছেন এই শিশুদের চোখের চশমা এবং চোখ পরীক্ষার জন্য আমরা যদি কোনো কর্মসূচি নেই সেখানে তারা সহযোগিতা করবেন।
প্রতিমন্ত্রী আরও জানান 10 লাখ মানুষের চোখের ছানি বিনামূল্যে অপারেশনের পরিকল্পনা নিচ্ছে সরকার। IAPB ইন্টারন্যাশনাল এজেন্সি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এনসিপির গাজীপুরে পদযাত্রা শুরু হয়েছে। পুষের মধ্যে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান নেতারা। বিকেলে কালীগঞ্জ উপজেলা সদরের প্রধান সড়কে এই জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় নেতারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বানও জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জুলাইয়ের রক্তগঙ্গায় রাজপথে নেমেছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। ফ্যাসিবাদের দীর্ঘ শাসনে ক্ষোভের কারণে ভিন্নতা থাকলেও প্রতিবাদের রূপ ছিল অভিন্ন। 2 বছর পর এসে সেই রাজপথের মানুষগুলোই এখন মেলাচ্ছেন প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব। বিশ্লেষকরা মনে করেন জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের মূল দায়িত্ব নিতে হবে ভোটে নির্বাচিত সরকারকেই। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল জুলাইয়ের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে, এমন প্রত্যাশা তাদের। হাসান ওয়ালির প্রতিবেদন। রক্তাক্ত রাজপথে লাখো জনতা, ছাত্র, কৃষক, শ্রমিক, রাজনৈতিক কর্মী কিংবা নিতান্ত সাধারণ মানুষ। জুলাইয়ের ঐক্যবদ্ধ হাত রুখে দিয়েছিল প্রতাপশালী শেখ হাসিনার ফ্যাসিবাদ। বন্দুকের গুলির চেয়ে অনেক শক্তিশালী ছিল 24 জুলাইয়ের বাংলাদেশ। ছাত্ররা নেমেছিল চাকরির বৈষম্য নিরসনে। যে আগুন দ্বিগুণ হয়ে ছড়িয়েছিল বাংলার প্রতিটি জনপদে, বুলেট উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে মুক্তিকামী জনতা নেমে আসে রাজপথে। 36 দিনের রক্তক্ষয়ী আন্দোলনে 1,500-এর বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। সংবাদপত্রের বিক্রয়কর্মী জাহাঙ্গীর, রিকশা শ্রমিক সুজন, শিক্ষার্থী কানিজার আলভি, লাখো মানুষের মধ্যে ছিলেন তারাও। দীর্ঘ ফ্যাসিবাদের শাসনে ক্ষোভের কারণে ভিন্নতা থাকলেও ঠিকই খুঁজে নিয়েছিলেন রাজপথকে। স্বৈরাচার বিরোধী প্রত্যেকটা আন্দোলনে আমি নিজে সক্রিয়ভাবে স্ব-ইচ্ছায় আমি ওখানে অংশগ্রহণ করেছি। আমার সামনে অনেক মানুষ মারা গেছে, আমিও 1 সেকেন্ডের জন্য গুলি খাই নাই। আমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের তো রক্ষা নাই, তোমাদের যে শেখ হাসিনা তো তোমাদেরকে ছাড়বে না। আমরা এই কথাগুলোকে পাত্তা নেইনি, যে যা হবে হবে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমি একটা সম্মান জানিয়েছি ছাত্রদের। আওয়ামী লীগের বট বাহিনী তারা জেনে আপনার যে বিশ্রী ভাষায় জুলাইকে নিয়ে করতেছে, তা আমি যেটা মনে করি তারা ভুল সিদ্ধান্ত নিতেছে। হাজার হাজার ভাই বোন আমাদের শহীদ হলো, তাদের যে আকাঙ্ক্ষাটা, সে আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ বাস্তবায়ন হবে। কিন্তু আমরা আজকে হতাশ হয়েছি। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই সনদ এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পর এসব মানুষ এখন হিসাব মেলাচ্ছেন প্রত্যাশার প্রাপ্তির। দেয়াল জুড়ে থাকা গ্রাফিতি আর বাতাসে ভেসে আসা স্লোগান মনে করিয়ে দেয় উত্তাল সেই দিনগুলোর কথা। 24 জুলাই গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে রাজপথে নেমে আসা নানা শ্রেণী পেশার মানুষদের স্বপ্ন ছিল নতুন এক বৈষম্যহীন বাংলাদেশের। 2 বছর পর ঠিক একটি প্রশ্ন, সেই গন্তব্যে কতটা পৌঁছালো বাংলাদেশ? গুলি করা হচ্ছে নির্বিষে, বাচ্চাদেরকে মারা হচ্ছে। জুলাইয়ের উত্তাল দিনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতিয়ারা নাসরিন। তার মতে প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে উদ্যোগী হতে হবে সরকারকেই। কোটা সংস্কার দিয়ে শুরু হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে যে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, এটা কিন্তু দীর্ঘদিনের। এত যে হারানো, এর পরিবর্তে তারা যা চেয়েছিল সেটা তাদের সামনে আসছে না। যারা এই দায়িত্ব নিয়ে সংসদে গেছেন, তারা এই দায়িত্ব তাদেরকে পালন করবেন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে সুতো হয়ে থাকবে জুলাই গণঅভ্যুত্থান, এমনটাই প্রত্যাশা এই রাষ্ট্রবিজ্ঞানীর। জুলাই আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্ত করেছে। জুলাই আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে। বাংলাদেশে 4-5টা দল সিরিয়াসলি, বড় বড় দলগুলো অ্যাক্টিভ আছে। তাদের সংবিধান নিয়ে মতবিরোধ হবে, রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মতবিরোধ হবে, সরকার পরিচালনা নিয়ে মতবিরোধ হবে, এগুলো স্বাভাবিক। কিন্তু তারা কেউ কি জুলাই আন্দোলনের বিরোধিতা করছে?
তারা কি জুলাই আন্দোলনের স্পিরিট থেকে বের হয়ে আসছে? না, আসে নাই। প্রত্যেকেই জুলাইকে ওন করে, জুলাইটাকে ওন ব্যাপারে তারা একমত। ক্ষুদ্র স্বার্থ পেছনে ফেলে ২৪শে জুলাই যেমন মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সে ঐক্য অটুট রাখার ওপর জোর সমাজচিন্তকদের। তাদের মতে ফ্যাসিবাদ বিরোধীরা ঐক্যবদ্ধ থাকলেই সার্থক হবে শহীদদের আত্মত্যাগ, পূর্ণতা পাবে নতুন বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা। কর্মস্থল বাংলা একাডেমিতে জানাজা, অশ্রুসিক্ত বিদায়। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, তবে কোন নির্বাচন আগে হবে তা নিয়ে শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। নির্বাচন কমিশন বিটের সংগঠক RFED আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন 4 কমিশনার সহ ইসি সচিব। এ সময় কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সীমানা বিরোধ নিষ্পত্তি নিয়ে সরকারকে চিঠি দেওয়া হবে। জাতীয় নির্বাচনের মতোই আগামী স্থানীয় সরকার নির্বাচন সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আমরা অক্টোবরকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি, যাতে নির্দিষ্ট সময়ে সকল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি। সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আমাদের কাজটা করতে হবে। সরকারকে আমরা নিশ্চয়ই চিঠি দিয়ে অবহিত করব যে আপনারা যে সমস্ত সীমানা বিরোধ আছে দ্রুত নিষ্পত্তি করুন। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আমাদের পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। জাতীয় নির্বাচনের মতো করেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ভালো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমাদের করতে হবে। ফিফা বিশ্বকাপের খবর। নরওয়ের অবিস্মরণীয় জয়ে ধূলিসাৎ হল ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন। কোটি ভক্তকে কাঁদিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল সেলেসাওরা। হল্যান্ডের নৈপুণ্যে ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত নরওয়ের সমর্থকরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলা দেখেছেন বিপুল সংখ্যক বাংলাদেশীও, যদিও ব্রাজিলের খেলা তাদেরকে হতাশ করেছে। বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্ক ও নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে নরওয়ে ভক্তদের উৎসব। হলুদ বসন্তের ছটা একেবারে হারিয়ে গেল লালের আবিরে। সেলেসাওদের হারে তাই কাঁদল ভক্তরা। টান টান উত্তেজনায় ভরপুর ম্যাচে শেষ হাসিটা হাসলো আর্লিং হালান্ডের দল। Great upset, good game. Feel great, man. Feel great. Amazing game. Only good vibes. You know, we're here to win it, so we'll see. Amazing. This is my second game, and if it wasn't for Holland, we wouldn't be here today. If it wasn't for the fans of Norway and what they do, we wouldn't be here. শেষ 16 এ যেন ছিল রুদ্ধশ্বাস লড়াই। প্রথম 2 মিনিটেই নরওয়ের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। 14 মিনিটে পেনাল্টি পেয়েও জালে জড়াতে পারেনি ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেজ। প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের আগেই এত কাহিনী। ব্রাজিলের বিপক্ষে জিতে নরওয়ের ভক্তরা এখন সেমিফাইনালের স্বপ্নে বিভোর, আর স্বপ্নভঙ্গের যন্ত্রণায় কাতর ব্রাজিল। It was bad. It wasn't great. I was so sad. I feel very disappointed right now. It was a tough loss for Brazil. My daughter was very upset. প্রথমেই যখন পেনাল্টিটা মিস হয় তখনই ভাবলাম যে আজ আমাদের ভাগ্য সহায় দিচ্ছে না। সেকেন্ড হাফে এনরিকের চান্স মিস, এই দুটোই ভাইটাল হয়ে গেল। আর হালান্ড দুটো চান্স, দুটো গোল। 80% দর্শক, ব্রাজিলের সমর্থক, সবার মন ভেঙেছে। তবে আর্জেন্টিনার সমর্থকরা বেজায় খুশি। অসাধারণ লাগছে আমার। We're finally out. Brazil's out. Argentina, Messi going to the finals. You already know. এবারের বিশ্বকাপে শুরু থেকেই হট ফেভারিট কিংবা ছন্দে ছিল না ব্রাজিল, কিন্তু তারপরেও রাউন্ড 16তে এসে হেক্সা মিশনের স্বপ্ন দেখেছিল সেলেসাও ভক্তরা। কিন্তু সেই স্বপ্ন গুড়ে বালি, যা কাঁদালো কোটি কোটি ব্রাজিল ভক্তদের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যাটলাইফ স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। টানা ভারী বর্ষণে এক রাতেই কক্সবাজারে পাহাড় ধসে 7 রোহিঙ্গা সহ 9 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয় 5 জনকে। তবে এখনও ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের শঙ্কায় রোহিঙ্গারা। অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের
সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস ও প্রশাসন। কক্সবাজারের উখিয়ার ক্যাম্প 11 রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আব্দুর রাজ্জাকের পরিবারের 5 সদস্য। তখন ভারী বৃষ্টিপাত হচ্ছে। এক পর্যায়ে পাহাড় ধসে মাটি চাপা পড়েন 5 জনই। চিৎকারে স্থানীয় রোহিঙ্গারা দ্রুত এগিয়ে এসে মাটি কুড়ে 4 জনের মরদেহ উদ্ধার করেন। জীবিত একজনকে নেওয়া হয় হাসপাতালে। এদিকে রাত 2টার দিকে ক্যাম্প 15 জামতলিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে আরেক পরিবারের 5 সদস্য। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। পরে 3 ঘন্টার চেষ্টায় মাটি কুড়ে 5 জনকে উদ্ধার করলে তাদের মধ্যে স্বামী স্ত্রী ও শিশুসহ 3 জনের মৃত্যু হয়। 2 জনকে নেওয়া হয় হাসপাতালে। এছাড়া ক্যাম্প 7-এর ডি ব্লকে পাহাড় ধসের ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়। যদি অতি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, যেন শেল্টারে দ্রুত চলে যায়। এভাবে আমাদের জনসচেতনমূলক কার্যক্রম চলমান ছিল এবং চলমান আছে। অন্যদিকে কক্সবাজার শহরের সাত্তার ঘোনা এলাকায় রাত 3টার দিকে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জন। পরে স্থানীয়রা মা ও ছেলেকে প্রাণে বাঁচাতে পারলেও মারা যান বাবা আলী আকবর। চব্বিশ ঘন্টায় কক্সবাজারে 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সন্ধ্যার সময় আরও থাকছে। শ্রীলঙ্কার কারাগারে রাত ভোর কয়েদিদের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত 25, আহত শতাধিক, তদন্তে পুলিশ। প্রবল বর্ষণে বান্দরবানের থামচিতে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। দুর্ঘটনা এড়াতে আপাতত ঘুরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। এদিকে সাগরের নিম্নচাপের প্রভাবে কয়েকটি জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এতে দুর্ভোগে বাসিন্দারা। গুড়ি গুড়ি বৃষ্টি, দমকা বাতাস, বৈরী আবহাওয়ায় বাইরে বের হওয়াটাই যেন দায়। সোমবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয় ঝালকাঠিতে। সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি ও বাসুন্ডা সহ 11 নদ নদীতে স্বাভাবিকের চেয়ে 3 ফুট পানি বেড়েছে। জোয়ারের পানি আমন ধানের বীজতলায় ঢুকে পড়ার শঙ্কায় কৃষকেরা। এই অবস্থায় নদী ও সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো সতর্ক অবস্থায় রয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত জেটি ও পশুর চ্যানেলে পণ্য খালাস ও পরিবহনের কাজ সীমিত পরিসরে চলছে। এদিকে রাঙ্গামাটিতে গুড়ি গুড়ি বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা বেড়েছে। বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে ফায়ার সার্ভিস মাইকিং করছে। যদি দেখি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন আমরা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার চেষ্টা করব। 9টি ওয়ার্ড রয়েছে, 9টি ওয়ার্ডে আমাদের মোট 11টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। আর আমরা আমাদের যে দুর্যোগ প্রতিরোধের অংশ হিসেবে আমরা মাইকিং করছি। এছাড়া টানা বৃষ্টিতে বান্দরবানের থানচির সাঙ্গু নদীর পানি বেড়ে গেছে। তিন্দু, রেমাক্রি ও নাফাকুম এলাকায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য মৌখিক সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বোট চলাচল না করায় এসব এলাকায় আটকা পড়েছে বেশ কয়েকজন পর্যটক। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কেন্দ্রীয় শহীদ মিনারে লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষ। শেষ কর্মস্থল বাংলা একাডেমি, এরপর অপরাজেয় বাংলা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। প্রতিটি স্থানেই ছিল শোক আর শ্রদ্ধার আবহ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বরেণ্য এই শিক্ষাবিদকে। সোমবার বেলা 11টায় শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। বাঙালির যে জাতিসত্তার বিকাশের জন্য ওনার যে অবদান, সেটি স্মরণীয় হয়ে থাকবে। স্যারকে হারানোতে আমরা সত্যিকার অর্থে একজন অভিভাবক হারিয়েছি। আমি ওনাকে একজন নিবেদিত প্রাণ চিন্তক মানুষ হিসাবে মনে করি। যে চিন্তাটা দল নিরপেক্ষ ছিল না, সেটা ছিল মানুষের কল্যাণের জন্য। আমাদের শিক্ষা, সংস্কৃতি, মননশীলতার ক্ষেত্রে
যারা আইকনিক ভূমিকা পালন করেছেন, এক ধরনের বাতিঘরের ভূমিকা পালন করেছেন, আবুল কাশেম ফজলুল হক তার মধ্যে অন্যতম। পরে অপরাজয় বাংলার পাদদেশে নেওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে বিদায় জানানো হয় আবুল কাশেম ফজলুল হককে। তার লেখনীর মাধ্যমে, তার কাজের মাধ্যমে আমাদেরকে তিনি অত্যন্ত আলোকিত করেছেন। এমন একজন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়াটা অত্যন্ত অপূরণীয় ক্ষতির মুখোমুখি আমরা হয়েছি। এর আগে সকালে শেষ কর্মস্থল বাংলা একাডেমিতে নেওয়া হয় অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ। বরেণ্য শিক্ষাবিদকে শ্রদ্ধা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, শিক্ষা সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে গেছেন আবুল কাশেম ফজলুল হক। তার অসমাপ্ত কাজ সম্পন্ন ও স্মৃতি ধরে রাখতে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়। তার প্রবন্ধ, তার গল্প সবই দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য এবং দেশের সার্বভৌম এবং জনগণের কল্যাণে তিনি বলেছেন। আবুল কাশেম ফজলুল হক সাহেবের এই স্মৃতিকে অম্লান করে রাখার জন্য যেটা করার দরকার সেটা আমি করব। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয় আবুল কাশেম ফজলুল হকের শেষ জানাজা। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বরেণ্য এই শিক্ষাবিদকে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে তেহরানের রাষ্ট্রীয় শোক মিছিল। 10 কিলোমিটার দীর্ঘ শোক যাত্রা শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহ রাখা হয়েছে আজাদি স্কয়ারে। নিরাপত্তা নিশ্চিতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তেহরানের আকাশসীমা। শোকের জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজপথে নেমেছেন লাখো মানুষ। কান্না, প্রার্থনা আর স্লোগানে প্রকম্পিত ইরানে চলছে ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকযাত্রা। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সোমবার আবারও তেহরানের রাজপথে মানুষের ঢল নামে। রাষ্ট্রীয় মর্যাদায় খোলা ট্রাকে করে বহন করা হয় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন। রাজধানীর ইমাম হোসেইন স্কয়ার থেকে আজাদি স্কয়ারের উদ্দেশ্যে শুরু হওয়া শোকযাত্রায় জাতীয় পতাকা, ব্যানার ও খামেনির প্রতিকৃতি হাতে অংশ নেন ইরানিরা। প্রিয় নেতাকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন অনেকে। কেউ কেউ কফিনবাহী ট্রাকের কাছে গিয়ে শেষ শ্রদ্ধা জানানোর চেষ্টা করেন। গ্রীষ্মের তীব্র গরমে শোকাহত মানুষের স্বস্তির জন্য ভিড়ের উপর পানি ছিটাতে দেখা যায় স্বেচ্ছাসেবীদের। কর্তৃপক্ষ জানিয়েছে 10 কিলোমিটার দীর্ঘ এই শোকযাত্রা তেহরানের প্রধান সড়ক অতিক্রম করবে। আজাদি স্কয়ারে সর্বসাধারণের শ্রদ্ধা শেষে মরদেহ নেওয়া হবে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর বুধবার প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা এবং জানাজার আয়োজন করা হবে। পরে মরদেহ ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে নেয়ার কথা রয়েছে। জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খামেনিকে। এদিকে শোকানুষ্ঠানকে কেন্দ্র করে তেহরানে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে রাজধানীর আকাশসীমা। একই সঙ্গে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। শ্রীলঙ্কার নিগম্ব কারাগারে রাতভর সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন শতাধিক। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে নিহতদের মধ্যে 5 জন কারারক্ষী ও 20 জন বন্দী রয়েছেন। এই ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে রোববার দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চলে নিগম্ব শহরে অবস্থিত ওই কারাগারের ভেতরে বন্দী 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রথম দিনেই 2 জন নিহত, 38 জন আহত হন। সোমবার নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুলি চালায় পুলিশ। মোতায়েন করা হয় সেনাবাহিনী। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কারা কর্তৃপক্ষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণেই বিদ্যুৎ খাতে সংকট, বাড়তি বিলের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। নবায়নযোগ্য উৎস বাড়িয়ে আমদানি চাপ কমাতে চায় সরকার। প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। ঢাকায় আসতে চান যুবরাজ সালমান ও তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র হস্তান্তর রাষ্ট্রদূতের।
শেষ বিদায়ে ভালোবাসায় সিক্ত আয়াতুল্লাহ আলী খামেনি। 10 কিলোমিটার দীর্ঘ শোক মিছিল। মরদেহ আজাদি স্কোয়ারে বন্ধ তেহরানের আকাশসীমা। এই ছিল সন্ধ্যার সময়ে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।